বন্দি জীবনটাকে ভালো লাগে না, বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। বন্ধুত্ব সোজা সাপটা এবং সহজিয়া। আপনি যদি একটি বাঁকানো নলের এক পাশ থেকে তাকিয়ে অন্য পাশে মোমবাতি দেখবার চেষ্টা করেন কিংবা কিছু দেখবার চেষ্টা করেন, সেটা আপনি সহজেই দেখতে পাবেন না। অথচ একটি সোজা নলের ভেতর থেকে দেখলে সহজেই দেখতে পাবেন। এরকমই একটি ছবি পাঠ্য বইয়ে দেখে যিনি আঁকার প্রতি আগ্রহী হয়েছিলেন, সেরকম একজন মানুষ, প্রখ্যাত চিত্রশিল্পী, যার আঁকায় আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছেন পৃথিবীর বুকে এবং এঁকেছেন অসংখ্য দারুণ সব চিত্রকর্ম। তিনি আমাদের সবার প্রিয় চিত্রশিল্পী এবং অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। তার সাথে আজকে কথা বলবো এবং তার সাথে কথা বলতে বলতে তার বন্ধু এবং বন্ধুত্বের দিনগুলি তুলে আনবো। বাকিটার সময় নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথিকে। হ্যাঁ, আমি একটু বসি এখানে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আঁকার কথাই বলছিলাম এবং একেবারে প্রকৃতির মাঝেও আছি। আজকে আপনার সাথে আঁকার পাশাপাশি বন্ধুদের কথাও শুনবো, কিন্তু একটি গল্প দিয়ে শুরু করছিলাম যে আঁকার প্রতি আগ্রহটা হয়, আমি যদি ভুল না করি, সেই পাঠ্য বইয়ে বাঁকানো নলের ছবি দেখে, যে এক পাশে মোমবাতি ছিল আর এক পাশ থেকে তাকালে দেখা যায়। তো সেই গল্পটা একটু শুনি যে কেন মনের ভিতরে তখন এই আঁকার প্রতি একটা আগ্রহ জন্মালো। আসলে সেই ছবিটা আঁকার সময় সবাই খুব প্রশংসা করছিল এবং আমি দেখলাম যে আমাকে সবাই এই ছবিটা আঁকার জন্যে খুব বাহবা দিচ্ছে। সব কিছু মিলে আমার ভালো লাগছিল। সবার আগ্রহের কারণেও একটা ইন্সপিরেশনটা আমার কাজ করেছে। আর নিজেরও তো একটু ছবি আঁকতে ভালো লাগে, সেটা আর একটু বেশি কাজে দিয়েছে। তো সেই ছবি আঁকার সূত্র ধরে আপনি তো প্রখ্যাত সব চিত্রকর্ম, টুঙ্গিপাড়ার আমাদের বঙ্গবন্ধুর সেই ছবি, আমাদের জাতীয় জাদুঘরের অসংখ্য ছবি, শহীদ সালামের সরকার অনুমোদিত ছবি, এর পাশাপাশি রবীন্দ্রনাথের ছবি এঁকে আপনি জাপানে পুরস্কৃত হয়েছেন। আরও অসংখ্য পুরস্কারের বিষয় আছে, দেশকে আপনি প্রতিনিধিত্ব করেছেন। সেইগুলো যখন এই দেশের কথা বাইরে যায় এবং নিজের কাজগুলো এরকম সবার মনে স্থান পায়, তখন নিজের ভিতরে সেই ইন্সপায়ারেশন কিংবা অনুভূতির জায়গাটা কেমন হয়? এটা আমার ভালো লাগে। তখন মনে হয় যে আমি যে কাজটি করছি সেটি অন্য আর 10 জন মানুষকে আনন্দ দিতে পারছে, তাদের মধ্যে এক ধরনের শৈল্পিক এক ধরনের অনুভূতি তৈরি করছে। তো এগুলো আমাকে আনন্দ দেয়। একটা ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি এবং মানুষকে আনন্দ দিতে পারছি, এটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আচ্ছা, তো শুধু প্রতিকৃতিই না, প্রকৃতিও আঁকতে শুরু করেছিলেন এক সময়, মনে হলো আপনার প্রকৃতিও এখনো একেই চলছেন। আমি একটা জিনিস একটু জানতে চাই, আজকে আমরা বন্ধুদের নিয়ে গল্প করবো, তো আপনার বন্ধুদের কথা শুনতে চাইবো। তো আমরা একটু জামালপুরে ফিরে যাই এবং ছোট্ট সেই বিকাশের কথা শুনতে চাই, যখন মানে স্কুলে যাওয়ার আগে এক ধরনের খেলার সাথী হয় না, জি, সেই খেলার সাথীদের কথা কি মনে আছে? এগুলো খুবই মনে পড়ে। তো তার মধ্যে কিছু আমার বন্ধুরা আছে যারা হয়তো ওখানেই পড়াশোনা শেষ করেছে স্কুল পর্যন্ত। স্কুলের পরে আর তাদের সাথে হয়তো আমার খুব একটা যোগাযোগ হয়নি এবং তারা ওই স্কুল পর্যন্তই হয়তো পড়াশোনা করেছে। এখন হয়তো কেউ ব্যবসার সাথে জড়িত, আবার কেউ কেউ অনেক বড় কিছু হয়েছে। তো সব কিছু মিলেই আমার আমার সেই সময়ের বন্ধুদের কথা, আমি যখন একা থাকি তখন বেশিরভাগ সময় তাদের কথা আমার মনে পড়ে। আপনার স্কুলের কথা শুনতে চাই, ইসলামপুর মডেল সরকারি। হ্যাঁ, আমার প্রাইমারি স্কুলটি ছিল ইসলামপুর সরকারি মডেল স্কুল। ওখানে স্কুলে গিয়ে কাদেরকে বন্ধু হিসেবে পেয়েছিলেন, নামগুলো মনে পড়ে কিনা, এবং স্কুলে পড়ার ফাঁকে কি করতেন? মানে আঁকাকেই তো একটা বিষয় ছিল, এছাড়া আমরা অনেক ধরনের দুরন্তপনার কথা জানি না, কি করতেন বন্ধুরা মিলে? আমার আসলে আনন্দের বিষয়গুলো ছিল ছবি আঁকা আর বন্ধুদের সাথে আড্ডা দেয়া। তো সেই জায়গা থেকে কিছু বন্ধুর কথা না বললেই নয়। সেই মডেল স্কুলে আমার বন্ধু এখন তারা একটি স্কুলের হাই স্কুলের প্রধান শিক্ষক হয়েছে। তারপর সেই বন্ধুটির নামও বলতে ইচ্ছা করছে আমার, তার নাম ছিল নূর ইসলাম। আচ্ছা, এরপর আমার আরও কিছু বন্ধু আছে যাদের নাম সামিউল, সুলতান। এদের কথা খুব মনে পড়ে। এরা স্কুলে থাকা অবস্থায় আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করেছে। কোনো মজার স্মৃতি কি আছে? এবং তাদের সাথে অনেক স্মৃতি আছে।
আমি আমার এক বন্ধু একসাথে যখন আমরা ক্লাস 2-তে পড়ি, এক সময় জানলাম যে সেই বন্ধু তার মামার বাড়ি মানিকগঞ্জ, সে সেখানে চলে আসে, এখানে থেকে পড়াশোনা করবে। তো সে তখন মানিকগঞ্জটা আমাদের কাছে অনেক দূরে মনে হতো, যে ঢাকার কাছে, আমরা ঢাকা তখন অনেক বড় কিছুই মনে হতো। তো সে চলে আসে মানিকগঞ্জে। তা আমরা তাকে একটা চিঠি দেই, আমি আরেক বন্ধু নূর ইসলাম দুইজনে মিলে তাকে একটা চিঠি দেই। তো চিঠিটা কয়েকদিন পরে আমার ক্লাসের স্যার আমাদের ক্লাসে ডেকে বললেন যে তোদের একটা চিঠি আসছে। তো আমরা খুব খুশি যে হয়তো আমার সেই বন্ধুটির নাম ছিল নুরুজ্জামান, তো হয়তো সেই চিঠিটি উত্তর দিয়েছে। তো স্যার চিঠিটি সবার সামনে পড়লেন এবং পড়ার সময় আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আমরা যে চিঠিটি দিয়েছিলাম সেই চিঠিটি আসলে সেখানে যায়নি, কারণ প্রাপকের জায়গায় আমরা লিখেছিলাম প্রেরক আর প্রেরকের জায়গায় লিখেছিলাম প্রাপক। তো সেই সময় আমার স্যার সবার সামনে চিঠিটি পড়লেন, আমরা একটু লজ্জিত হলাম, কিন্তু এই ঘটনাটি আমার খুব মনে পড়ে যে সেই সময় এরকম একটি কাজ করেছিলাম এবং বন্ধুর প্রতি যে ভালোবাসা তখন এটা প্রচণ্ড রকম কাজ করেছিল। আচ্ছা, তো স্কুল থেকে হাই স্কুলের গল্পটা একটু শুনবো, তবে সেটা আমরা একটু হাঁটতে হাঁটতে শুনতে চাই। চলুন স্যার, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। স্যার, বলছিলাম যে আপনার জীবনে হাই স্কুলের বন্ধুদের কথাগুলো একটু শুনতে চাই। একইভাবে সেখানে গিয়ে তো আবার নতুন করে বন্ধু পেলেন, নতুন হয়তো কিছু বন্ধু, আমি জানি না, কিছু বন্ধুর সাথে দেখা হওয়া বন্ধ হয়ে গেল বা নতুন করে আরও কিছু বন্ধু আসলো। সেই সময়ের বন্ধুদের কথাও মনে করিয়ে দিতে চাই এবং সেই সময়েও একইভাবে বন্ধুদের সাথে কি করতেন, কিভাবে সময়টা পার করতেন। হাই স্কুলের খুব বেশিরভাগ সময়ই আমার সাথে প্রায় 8-10 জন বন্ধুরা ছিল। আচ্ছা, এবং আমরা সবসময় ওই ছবি আঁকতে যেতাম, সিনেমা দেখতে যেতাম। সিনেমা মানে কি স্কুল পালিয়ে কি যাওয়া হয়েছে কখনো? স্কুল পালিয়ে মানে স্কুলের শেষ পিরিয়ডটা যখন হতো তার একটু আগেই হয়তো 2-1টা ক্লাস অনেক সময় বাদ দিয়ে চলে এসেছি, এরকম আছে। আচ্ছা, তো সিনেমাই একমাত্র বিনোদনের বিষয় ছিল তখন। হ্যাঁ হ্যাঁ। এছাড়া আপনার মাছ ধরা ছিল। আর সবচেয়ে মজার বিষয় ছিল আমরা সবগুলো বন্ধু একসাথে, সব বন্ধু মিলে আমরা ওই প্রকৃতির মাঝেই যেতাম, যেসব জায়গা সুন্দর জায়গা, গাছ আছে, নদী আছে, সেই সব জায়গায় আমরা বন্ধুরা মিলে যেতাম এবং নদীর পাড়ে বসে অনেকক্ষণ গল্প করা। এই ধরনের আমার মনে হয় যে শিল্পের জায়গাগুলো আমার সেই বন্ধুদের কাছ থেকে, বোধগুলো সেই বন্ধুদের কাছ থেকেই হয়তো আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। কারা ছিল, নামগুলো একটু শুনতে ইচ্ছে করবে। খুব কাছের বন্ধুরা, তার মধ্যে জাকিউল, জিয়াউল, তারপর সুলতান, তারপরে এখানে ছিল নূর ইসলাম, রাসেল, সোহেল। চলুন স্যার, আমরা সামনের দিকে যাই এবং সেখানে গিয়ে আরও কথা বলব। স্যার, তারপর তো কলেজের একটা জীবন থাকে এবং একইভাবে আমি সেই সময়েরও বন্ধুদের কথা জানতে চাই, বা সেই সময়টা আপনার কেমন ছিল? কলেজের সময়টা খুব অল্প সময় ছিল আমার। এর মধ্যে আমি ইসলামপুর ডিগ্রি কলেজ ছিল তখন, এখন বিশ্ববিদ্যালয় কলেজ হয়েছে, সেই কলেজে 6 মাসের মতো পড়েছি। এরপর চলে গেলাম রাজশাহী আর্ট কলেজ, সেখানে 9 মাস পড়ে আবার 1 বছর লজ দিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসি। তো সেই 9 মাস রাজশাহী আর্ট কলেজের 9 মাসের অসংখ্য স্মৃতি আছে। এর মধ্যে আমার একজন বন্ধু, তার নাম হচ্ছে সুকিরণ চাকমা। সুকিরণের বাড়ি হচ্ছে রাঙামাটি, একসাথেই থাকতাম। এই 9 মাসের মধ্যে সে এত গভীর সম্পর্ক হয়ে যায় যে সুকিরণ ছাড়া ভালোই লাগতো না। সারাদিন আমরা ছবি আঁকতাম রাজশাহীতে। তো সেই সুকিরণকে আমরা হারিয়ে ফেললাম। সুকিরণ তারপর রাঙামাটি গেল, এরপর আর ফিরে আসে নাই। আচ্ছা, এরপর 27 বছর পরে আবার সুকিরণকে আবিষ্কার করি আমি রাঙামাটিতে, যখন আমার ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে আমি রাঙামাটির সাজেকে গিয়েছিলাম, সেই সময় তাকে ওখানে পাই। এরপরে আমাদের দুইজনের সেই দীর্ঘদিনের না দেখার যে, মানে আমার মনে হয় যে এটা একটা প্রেমিক প্রেমিকার যে মিলনের যে বিষয়টা, এরকম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল তার সাথে যখন দেখা হয়। চমৎকার। আর কোনো বন্ধুদের কথা কলেজে? সেখানে সুব্রত, খায়রুল নামে আমার আরেক বন্ধু ছিল, তার বাড়ি পাবনায়, সে মারা গেছে। শিখা, এরা খুব ভালো বন্ধু ছিল। তা আমরা সারাদিন একসাথে ছবি এঁকে বেরিয়েছি। এরকম অনেক ঘটনা আছে, যেমন রাজশাহীতে একদিন ছবি আঁকছি পদ্মার পাড়ে, তো হঠাৎ করে এক
লোক এসে দেখছে এবং আমাদের বলছে যে কি গো মামুবিটায় কি ছবি ছাপেলিছ। তো এগুলো খুব মজা লাগছে তখন, যে রাজশাহীর যে ভাষা এটাও খুব ভালো লাগতো। তো সেই সময় আমার সেই কাছের বন্ধু খায়রুল এবং মেরাজ আলী তরফদার তার নাম, সংক্ষেপে তার নাম ছিল মেজলি। আচ্ছা, সেও ঢাকায় চলে আসে, আমরা তিনজন ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে আবার তিনজনের মধ্যে তিনজন তিন ডিপার্টমেন্টে আমরা যাই। তারপরে সেই বন্ধুটিকে আমি হারিয়ে ফেলেছি, গত বছর মারা গেছেন। সেই মেজলি কবিতা লিখতো অসাধারণ। তো মেজলি একটি বই লিখেছিল, সেই সময় তার বই নিয়ে আমরা বই মেলাতে বাংলা একাডেমিতে আমরা একটি স্টল নিই, সেখানে বিক্রি করি। চারুকলার গেটের সামনে আমরা একটা স্টল বানিয়ে বই বিক্রি করেছি। এবং বন্ধুর জন্যে বন্ধুর যে কত ভালোবাসা, তখন তার এক বন্ধুর জন্য আরেক বন্ধু কিছু করতে পারার যে আনন্দ, সেটা আমরা খুব তখন ফিল করেছি। তো সেই বন্ধুর বইটির নাম ছিল নীল পাথরের ঢেউ। তো সেই বন্ধুটিকে হারিয়ে ফেলেছি। সেই হারানো দিনের কথা আরও শুনতে চাই, তবে আর একটু সামনে যাই। চলো একটু ইউনিভার্সিটি জীবন, ঢাকায় আসা, বেশ বড় হয়ে যাওয়া, একেবারে স্বাধীন হয়ে যাওয়া, সেই সময় বন্ধুদের সাথে তো অনেক বেশি রং মাখানো দিন কাটে, দারুণ দিন কাটে। নিশ্চয়ই আপনার ক্ষেত্রে তাই ঘটেছে। সেই সময়ের কথাগুলো একটু শুনতে চাই। বন্ধুদের সাথে কি করতেন আর কারা কারা ছিল? বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে বন্ধুদের মধ্যে শাহিন, সুকন্যা, মুক্তি, রবি, মাহমুদ, এরা আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা একসাথে হলেও থেকেছি এবং আমাদের অনেক মজার মজার ঘটনা তাদের সাথে আছে, প্রত্যেক বন্ধুর সাথেই। যেমন শাহনাজ ভবনে আমাদের এক সিনিয়র ভাই, তার একটি ছবি হারিয়ে যায় এবং সেই ছবিটির ফ্রেম ছিল খুব দামি ফ্রেম, এবং আমরা যতটুকু জেনেছিলাম যে তার কোনো কাছের বান্ধবী তাকে সেই ফ্রেমটি উপহার দিয়েছিল। এই জন্য তার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সময়ই শিল্পাচার্য জয়নুল আবেদিনের কিছু ছবি চুরি হয়ে যায়, এটা নিয়ে বেশ আলোচনা চলছিল। তো আমরা বললাম যে এই ছবি পাওয়ার জন্য আমরা একটা বাটি চালানি দিতে পারি। তো বাটি চালানি আমাদের বললাম যে এটা গ্রাম অঞ্চলে এরকম হয়ে থাকে। তো আমরা তখন সবাই মিলে হলে একটা বাটি চালানির আয়োজন করি, আমার সব বন্ধুরা মিলে। এবং সেই বাটি চালানির পরে সেই দেখা যায় যে ছবিটি হলের বাইরে চলে গেছে। আচ্ছা। তো এই ঘটনাটি ঘটতে ঘটতে রাত 2টা বেজে যায়। তারপর যখন আমরা জানলাম যে ছবিটি বাইরে চলে গেছে, তখন সেই ভাইটি আমাদের সবাইকে নিয়ে, যখন পাওয়া গেল না ছবি, তখন আমরা সবাই রাত 2টার সময় এক মিষ্টির দোকানে যেয়ে রাতে তাদের দোকান খুলে সবাই আমরা মিষ্টি খেলাম। আচ্ছা, আমি একটু দর্শকদের জন্য একটা তথ্য দিতে চাই। এখন যে আমাদের 21শে বইমেলা হয় এবং সেখানে গেলেই যে নিজেদের প্রতিকৃতি আঁকতে পারি আমরা, সেই প্রক্রিয়াটা কিন্তু আমাদের শ্রদ্ধেয় এই মানুষটির হাতেই শুরু হয়েছিল। আরও একটি মজার গল্প একটু শেয়ার করতে চাই। এই মানুষটি যখন ছবি আঁকার নেশায় কিংবা আগ্রহের কথা বলি, বোধ হয়ে উল্লেখযোগ্য আমাদের দেশের বিভিন্ন মনুমেন্টের ছবি আঁকা শুরু করলেন, জাদুঘর, সংসদ ভবন, শহীদ মিনার। তখন কিন্তু তাকে এটার কারণে কারাবরণও করতে হয়েছে, কিন্তু পরবর্তীকালে তিনি তার কাজ দিয়ে সেই ছবিগুলো আঁকার জন্য রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ পেয়েছিলেন এবং যেগুলো এখন বিভিন্ন জায়গায় আসলে শোভাও পাচ্ছে। এই যে ঘটনাটি আসলে আমি যখন চারুকলায় ভর্তির প্রস্তুতি নিচ্ছি, তো আমি সাধারণত মানুষের প্রতিকৃতি আঁকি। তো চারুকলার এক সিনিয়র ভাই, মোজাম্মেল ভাই, উনি আমাকে বললেন যে শুধুমাত্র মানুষের ছবি আঁকলে এখানে তুমি চান্স পাবে না, তোমাকে প্রকৃতির ছবিও আঁকতে হবে। তখন এরকম একটি স্কেচ খাতা ঢাকা থেকে কিনে নিয়ে যাই এবং আমাদের এলাকায় যে ইসলামপুর থানা যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনটি সামনে ছিল একটি সুন্দর পুকুর, পুকুরের পাড়ে একটা সুন্দর পুকুরের ঘাট, তার পাড়ে একটি তাল গাছের রিফ্লেকশন পুকুরে পড়েছে। এগুলো দেখে আমার খুব ভালো লাগে এবং আমি সেখানে ছবি আঁকতে শুরু করি। আমার সেই বন্ধুরা জিয়াউল, জাকিউল, বাবু, এরা সবাই আমাকে ঘিরে রেখেছিল, তখন সবাই দেখছে আমার ছবি আঁকা। তো কিছুক্ষণ পরে থানা থেকে একটা সেন্ট্রি আসলেন, এসে বললেন যে আপনাকে থানায় ওসি সাহেব ডাকছেন। তো আমি ধরে নিয়েছিলাম যে আমাকে হয়তো প্রশংসা করবে যে এরকম ভালো ছবি আঁকছে। তো ছবি আঁকা শেষ হওয়ার আগে আমাকে তুলে নিয়ে গেলেন সবাই সহ, আমার বন্ধুগুলো সহ। তো সেখানে আমাকে আটকে রাখা হলো এবং 7 ঘন্টা আমাকে কাস্টডিতে থাকতে হয়েছে, কারণ তারা ধরে নিয়েছিল যে আমি হয়তো সর্বহারা পার্টি বা এই ধরনের কোনো মানুষ, যে আমাকে দিয়ে এই থানার ম্যাপ করে নিচ্ছে। এবং গভীর রাতে আমাকে তখন ছেড়ে দেওয়া হয় এবং আমাকে তখন একটা
বনসই দিতে হয়েছে যে ভবিষ্যতে কখনো থানা, সংসদ ভবন এবং হাইকোর্ট বিল্ডিং এগুলো কখনোই আমি আঁকতে পারবো না। তো এই ঘটনার পরে যখন চারুকলায় ভর্তি হই, মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন হবে। তো তখন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আকু চৌধুরী, উনি আমার ইউনিভার্সিটির এক্সিবিশনে আমার কিছু আঁকা পোর্ট্রেট দেখে উনি আমাকে একটি দায়িত্ব দেন যে এই মুক্তিযুদ্ধ জাদুঘরে যে পোর্ট্রেটগুলো হবে বীরশ্রেষ্ঠ এবং অন্য যেসব পোর্ট্রেট, জাতীয় চার নেতা, এদের সব পোর্ট্রেটগুলো আমাকে করতে হবে। এরপরে মুক্তিযুদ্ধ জাদুঘর আমাকে আরেকটি দায়িত্ব দেয় যে বাংলাদেশের মনুমেন্টস অ্যান্ড বিল্ডিংস অফ ঢাকা, এইটার উপরে একটা কাজ করার জন্য। তখন আবার সেই স্পটগুলোই হাইকোর্ট বিল্ডিং, পুরনো হাইকোর্ট বিল্ডিং, সংসদ ভবন, শহীদ মিনার, এইসব জায়গাগুলো, এইসব স্পটে যেয়ে আমি আবার স্কেচ করি এবং সেই স্কেচগুলো দিয়ে তার মুক্তিযুদ্ধ জাদুঘর একটি প্রকাশনা করে আমার নামে এবং সেটার মনুমেন্টস অ্যান্ড বিল্ডিংস অফ ঢাকা। তো তখন আমার এটা মনে হয়েছে যে এটার জন্য আমার বনসই দেওয়া ছিল, ভবিষ্যতে আমি এগুলো আঁকতে পারবো না। এবং এই ছবিগুলো আঁকার পরে আমাকে অনেকেই আবার আরও নতুন করে চিনেছে আমাকে, বিশেষ করে শিল্পাঙ্গনে যারা। সেই গল্পগুলো শুনবো, তবে একটু পরিবেশটা অন্যরকম করে ফেলতে চাই। আচ্ছা আচ্ছা। বিশ্ববিদ্যালয় জীবনের একটা বিষয় তো থাকে, একটু ভালো লাগার বিষয় থাকে, ভালো লাগা কাজ করে, বন্ধুরা মিলে সেই ভালো লাগার মাঝখানে এক ধরনের যোগসূত্র থাকে, দুষ্টামি থাকে, অনেক স্মৃতি থাকে। সেরকম কিছু আমার সাথে শেয়ার করবেন কিনা? সেরকম আমি যে বন্ধুগুলোর নাম বললাম এর মধ্যে কিছু বন্ধু আছে যেগুলো নাম বলিনি, তার মধ্যে আরেকজন খুব কাছের বন্ধু শাফিন ওমর, ওর সাথে একসাথে হলে ডাবলিং করছি। তো এক সময় হলে আমাদের একটা নিয়ম হয়ে দাঁড়িয়ে যায় যে প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় আমরা কোনো না কোনো বই পড়তে পড়তে ঘুমাবো। আচ্ছা। তো একদিন এরকম শাফিন ওমর ঘোড়াশাল থেকে আসছে অনেক রাতে, রাত 11টা বেজে গেছে। তো আমরা সবাই যার যার বেডে শুয়ে বই পড়ছি, ঘুমাবো। তো শাফিন ওমর এসে দেখে যে সবাই বই পড়ছে, কেউ কথা বলে না। তো আমার পাশে শুতে এসে তখন সে বলছে যে কোনো বই আছে কিনা। তো আমি বললাম যে আমার কাছে তো কোনো বই নাই, যেটা আছে পড়ছি। তো শাফিন তখন সবাইকে জিজ্ঞেস করছিল যে কার কাছে বই আছে কিনা এক্সট্রা। তো আমার পাশের বেডে এক জুনিয়র ভাই থাকতো, ওর এক ছোট ভাই এসে ঢাকায় পরীক্ষা দিয়েছে, অ্যাডমিশন টেস্ট দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নাকি স্কুলে, কলেজে ভর্তি হবে বা এরকম কিছু। তো তার কিছু বই নিচে ট্রাঙ্কের মধ্যে ছিল। হঠাৎ করে দেখলাম যে একটা বই নিয়ে সে আমার পাশে শুয়ে পড়েছে, তা একটা বই খুলে পড়া শুরু করলো। তো আমি হঠাৎ করে চিন্তা করলাম যে শাফিন কি বই পড়ছে, দেখি কোথায় পাইলো বই। তো পরে দেখি যে বইয়ের মধ্যে লেখা আছে সম্পাদ্য উপপাদ্য, মানে ক্লাস 9-এর জ্যামিতি বই। তো সেই শেষ পর্যন্ত সেই জ্যামিতি বই পড়েই শাফিন ঘুমাচ্ছে। বন্ধুর সাথে তাল মেলাতে হবে, এর জন্য সে যেটা পেয়েছে সেটাই। রাইট। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাদের ব্যাচের আমরা সবাই এখনো অনেক ইউনাইটেড, যে আমাদের ইউনিটি খুব ভালো। এখন পর্যন্ত আমরা সব বন্ধুরা একসাথে হতে পারি। আমার কর্মজীবনেও একই ব্যাপার হয়েছে। হ্যাঁ, কর্মজীবনের কথা শুনতে চাই। আসলে সার্ভাইভ করা যায় না। এই যে দীর্ঘ কর্মজীবন এখনো পর্যন্ত চলছে, সেই কর্মজীবনের বন্ধুত্ব, কর্মজীবনে আমি ইউডাতে, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ইউডাতে চারুকলা ডিপার্টমেন্টে কর্মরত আছি এবং শুরু থেকেই আমি এই প্রতিষ্ঠানের সাথে আছি। তো আমার বেশিরভাগ সময় চলে শিক্ষার্থীদের সাথে নিয়েই, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করি। সম্পর্কটা কি বন্ধুত্বপূর্ণ? আর এদের সাথে সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ। আমি শিক্ষার্থীরা আমার সাথে সব বিষয় শেয়ার করতে পারে এবং আমি একা কখনো চা খাই না। আমার চা বন্ধু নামে একটা গ্রুপ আছে এবং এরাই আমার আসলে এখন চলমান রেখেছে আমার এই বন্ধুরা। আজকে মনে পড়ছে আমার শিক্ষক শিশির ভট্টাচার্য, উনি সরাসরি আমার শিক্ষক ছিলেন। উনি আমার সাথে বন্ধুর মতো আচরণ করেছেন, হয়তো তার কাছ থেকেও আমি কিছুটা পেয়েছি। আমার শিক্ষার্থীরা আমাকে বন্ধুই মনে করে এবং তাদের যে তারুণ্য, সেই তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা আমাকেও অনেক সময় প্রভাবিত করে এবং আমি আনন্দিত হই এবং আমি মনে করি যে আমার সামনের দিকে এগিয়ে চলাটা তাদের কারণেই হয়তো আরো সামনের দিকে যাচ্ছে বলে মনে করছি। নিশ্চয়ই আমরাও একটু সামনের দিকে এগিয়ে যাব। নিশ্চয়ই। আর সেখানে গিয়ে দেখা যাক, অনেকক্ষণ হেঁটেছি, এবার একটু বসি এবং দেখা যাক সেখানে একটা দারুণ সময় কিংবা দারুণ মুহূর্ত আপনার জন্য তৈরি করতে পারি কিনা। চলুন। স্যার, বন্ধুর কথা বলছি, একজন মহান মানবের কথাও বলতে চাই, বঙ্গবন্ধু। তার অনেকগুলো প্রতিকৃতি আপনি এঁকেছেন। এই প্রতিকৃতি আঁকার আগ্রহ এবং অনেকগুলো প্রতিকৃতি আঁকতে গিয়ে আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার ছবি আঁকতে যেটা আমি
অনুভব করেছি যে ওনার যে পার্সোনালিটি এবং ওনার চেহারার যে ক্যারেক্টার এবং ওনার যে দৃষ্টিভঙ্গি সেগুলো আমাকে আকৃষ্ট করেছে প্রচণ্ডভাবে। পাশাপাশি শুধু তাই না, আপনি রবীন্দ্রনাথের ছবি এঁকে কিন্তু পুরস্কৃতও হয়েছেন। পুরস্কৃত থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের প্রতিনিধিত্ব আপনি করেছেন। আমি সেটাকে, আমার মনে হয় আমরা সেটাকেই বড় করে দেখছি। পাশাপাশি আমাদের শহীদ সালাম, আপনার আঁকা সেই ছবি কিন্তু স্বীকৃত। এই বিষয়গুলো আপনাকে কতটা আনন্দ দেয়, পাশাপাশি কতটা দায়বদ্ধতা অনুভব করেন সামনে আরও এরকম কিছু করার জন্য? সালামের বিষয়টি হচ্ছে, আমরা বলি ভাষা শহীদ সালাম বরকত রফিক, আমরা স্কুল জীবন থেকে এটা পড়ে এসেছি, কিন্তু সালামের কোনো ছবি আসলে ছিল না। এটা 2000 সালে প্রথম একটা উদ্যোগ নেওয়া হয় যে সালামের একটি ছবি তৈরি করা যায় কিনা। তো সেই ক্ষেত্রে সালামের যেহেতু কোনো ছবি নাই, সালামের ছোট ভাই এবং ছোট বোন তারা জীবিত আছে, তাদের মুখের বর্ণনা শুনে যদি কোনো ছবি আঁকা যায়, তো তখন যে উদ্যোগটি নেওয়া হয় সেটি আমাদের দেশের বরেণ্য প্রতিকৃতি আঁকিয়ে যারা আছেন তারা সবাই আমার শ্রদ্ধেয় এবং তারা আমার শিক্ষাগুরু, তাদের সাথে আমিও সম্পৃক্ত হওয়ার সুযোগ পাই। তো সেই সময় ছবিটি সারাদিন ধরে আঁকা হয় টিএসসিতে, সালামের ছোট ভাই এবং ছোট বোনের মুখের বর্ণনা শুনে। তারপর ছবিটি আঁকা শেষ হওয়ার পরে যখন সবগুলো ছবি একসাথে রাখা হয়, তখন আমার ছবিটি তার ছোট ভাই এবং ছোট বোন শনাক্ত করে যে এটি সালাম। তো সব কিছু মিলেই সালামকে সবার সামনে তুলে ধরতে পেরেছি। এটা আমার মনে হয় যে আমি কিছুটা ঋণ শোধ করার চেষ্টা করেছি। নিঃসন্দেহে আপনার প্রতিও বারবার সেই কৃতজ্ঞতা আছে। একটু পরিবারের কথা জানতে চাই। পরিবারের মানুষের সাথে বন্ধুত্ব এবং কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বা সেটা শুরুটা কিভাবে ছিল? বন্ধু নিয়ে যেহেতু কথা, আমার পরিবারের যে মানুষটি এখন, সেও বন্ধুকে কেন্দ্র করেই আজকে পরিবারের প্রধান ব্যক্তি এখন আমার পরিবারের। কারণ তার নাম কানিজ সোহানী ইসলাম, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা ইতিহাস বিভাগের শিক্ষকতা করছেন এবং ইউডা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করছেন। সেও আমার সাথে 14 বছর পড়াশোনা করেছে চারুকলায়। আজকে সে আমার ঘরেই আছে। তো সে সবচেয়ে ভালো বন্ধুদের মধ্যে একজন, কারণ তার বন্ধুত্বের মধ্যে রয়েছে ভালোবাসা, প্রেম, স্যাক্রিফাইস, এগুলো এত বেশি। এবং সে যেহেতু জানে যে আমি খুব বন্ধুপ্রিয় মানুষ, তো বন্ধুদের সাথে আমার সময় বেশি কাটে, সেগুলো সে ছাড় দেয়। আর বাসায় আমি যখন থাকি, সেই সবচেয়ে বড় বন্ধু আর আমার 2 ছেলে। এই বন্ধুত্ব আমাকে খুব আনন্দ দেয় এবং ভালো লাগে কাজ করে এইভাবেই যে বন্ধু ছাড়া আমি থাকতে পারি না কখনো। আচ্ছা, আপনি বলছিলেন যে বন্ধু ছাড়া কখনোই থাকতে পারেন না। অনেকক্ষণ বন্ধু ছাড়া কথা বলছিলাম। কেমন হয় এখন যদি কোনো বন্ধু এসে আমাদের সাথে যোগ দেন এবং আপনার সাথে কথা বলেন, আমাদের এই আড্ডায় চলে আসেন? আমার কোনো বন্ধু আমার কাছে এখন আসলে নিশ্চয়ই আমার ভালো লাগবে। আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনার খুব কাছের এবং প্রিয় একজন বন্ধুকে। প্লিজ স্বাগত। বন্ধু তোমারই খোঁজে। দোস্ত, কি অবস্থা তোর? ধন্যবাদ আপনাকে, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অনেক কথা বলছিলাম, শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে এখন বলছিলাম যে কেউ আসলে কেমন লাগবে, এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ সুকন্যা ও আমার খুব ভালো বন্ধু। মানে আমাদের বন্ধুত্ব প্রায় 27 বছর এখনো টিকে আছে। আমাদের 2টো পরিবার আছে, আমাদের ব্যক্তিগত জীবন আছে, কিন্তু আমাদের বন্ধুত্বের জায়গাটি এখনো নষ্ট হয়নি, এখনো খুব ভালো আছে। ওর সাথে মাঝে মধ্যে এখন দেখা হয় ফেসবুকে, ফিজিক্যালি হয়তো আজকে আমি ওকে অনেকদিন পরে দেখলাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে ওকে আমার এত কাছাকাছি ওকে সামনে নিয়ে আসার জন্য। আমি একটু আপনার সাথে বেশি কথা বলতে চাই, কারণ আপনার সাথে অনেক কথা আমরা শুনে ফেলেছি। সেই কথা শুনতে শুনতে অবশ্য আমি এটা একটু আপনার হাতেই দিতে চাই। আপনার হাতে যদি কিছু একটা আমাদের জন্য পাই, ইনফ্যাক্ট আমার জন্য পাই, সেটা একটা পাওয়াই হবে। আর যেমনটা বলছিলেন যে অনেক দিন ধরে বন্ধুত্বের শুরুটা কবে হয়েছিল? প্রথম পরিচয় আমরা যখন প্রথম ক্লাস শুরু করি, আমাদের একটা কথাবার্তা হয় ক্লাসে যে আমাদের তো পড়াশোনার প্রক্রিয়াটা একটু ভিন্ন। তো আমরা ছবি আঁকার জন্য ক্লাসের পরবর্তী সময় তো আমাদের কিছু প্রয়োজন হতো যে কোথায় কাজ করব। যেহেতু ওরা হলে থাকতো, বিশেষ করে হলে বসে সব সময় সব রকমের কাজ করার সুযোগ হয়তো সবার একরকম হয় না। তো আমার একটা ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে ব্যবস্থা করা হলো যে আমরা আমাদের বাসায় কাজ করব। আচ্ছা, ওই সময় থেকেই মূলত ওর সাথে খুব বেশি একটা মানে বন্ধুত্বের বেশি শুরু হলো। কখনো এমন হয়নি যে
অভিমান, ঝগড়াঝাটি, কথা বলা বন্ধ, এরকম কিছু? কথা বলা বন্ধ না, এরকম পরিস্থিতি বোধহয় এখনো আমি স্মরণ করতে পারছি না। আচ্ছা। তবে হ্যাঁ, কথা কাটাকাটি হবে না তাহলে বন্ধুত্বর তো আসল ঘটনাই ঘটে না। মানে কোনো ঘটনা কি মনে পড়ে যেটা মনে পড়লে খুব হাসি ঘটনা পায় হচ্ছে এখনো? আমরা তো খুব একটা বয়স থাকেই, তখন সব কিছু করতে ইচ্ছে করে, এইটা করে ফেলবো সেটা করে ফেলবো। হ্যাঁ, হ্যাঁ। সেরকমই একবার খুব ইয়ে হলো যে ও যেভাবে মানে ওর গ্রাম ময়মনসিংহের সেই ইসলামপুরকে ও ব্যাখ্যা করতো বা বর্ণনা দিতে একদম ছবির মতো। শুনে আমি যাব, তারপরে ওই যে গ্রুপের মধ্যে হ্যাঁ যাব বলে টলে তো আমরা সবাই রেডি, কিন্তু ঘটনাক্রমে যেটা হলো যে অনেকেরই অনেক কাজ আছে, এটা আছে, বাদ হতে হতে থেকে গেলাম শুধু আমি, কিন্তু আমি যাবই। ও তো বুঝতে পেরেছে যে যাওয়া বললেই তো হবে না, এটার অনুমতির ব্যাপার আছে, অনেক কিছু ঘটবে। তখন ও চুপ করে, কিন্তু বললো না যে সরাসরি যে বলে দেওয়া যে না দেখ এটা হবে না, তাহলেই কিন্তু যে মতবিরোধের যে প্রশ্ন সেটা কিন্তু ও কিন্তু কখনো ওই রাস্তা দিয়ে হাঁটতো না, ওর কাজটা করতো কিন্তু একটু ভিন্ন করে। যাওয়ার আগে আমাকে শুধু জানালো, আমার বাসা টিএনটির ফোনেও জানালো যে আমি অমুক তারিখে যাবো, এসেই তুই রেডি থাকিস। তো আমি জানি যে আমার বাসায় আমার অন্য অন্য বন্ধুবান্ধব তো অবশ্যই ওয়েলকাম, বিকাশ যদি বলে তাহলে হয়ে যাবে, কিন্তু রাতে থাকার পারমিশন সেটা আমারও একটু ভয় ছিল কতটা গ্রহণযোগ্য হবে। পরবর্তী সময় ও আমাদেরই আরেক ক্লাসমেট ছিল, তাকে সাথে করে নিয়ে আসলো অনুমতির আশায় আর কি, এবং সেই অনুমতিটা যেভাবে ও চেয়েছিল ও কিন্তু মিথ্যেটা বলেনি, এটা কিন্তু আমি অ্যাডমিট করছি, বাবাকে বলেনি যে আমি আর সুকন্যা একা যাচ্ছি, আবারও সত্যিটাও বলেনি। এমনই একটা মানে মাঝখানে রাস্তা থেকে হেঁটে কথাটা বললো। বাবা বোধহয় বুঝতে পেরেছিল কেমন কি হচ্ছে, যে বাবা আমাকেও বিশ্বাস করতেন, জানতেন যে আমরা কেমন বন্ধু, কীরকম আমাদেরকে অনুমতি দিলেন। অনেক ধন্যবাদ। যেমনটা বলছিলাম যে আসলে আয়োজনের একদম শেষ দিকে আছি, এই বন্ধুত্ব দারুণভাবে আরও বেশি বেড়ে উঠুক। আপনার কাছ থেকেও বন্ধুর জন্য কিছু শুনতে চাই। ও আমার প্রায় 27 বছরের বন্ধু। আমার অনেক বন্ধুদের মধ্যে ও আমার কাছে অনেক বিশ্বস্ত, এবং আমাদের বন্ধুত্বের মধ্যে এক ধরনের সততা, পবিত্রতা এবং খুব ভালো বন্ধু, এইটা আমি লক্ষ্য করেছি যে, এবং একটা ছেলে এবং মেয়ের মধ্যে এই ধরনের বন্ধু খুব কম দেখা যায়, কিন্তু আমি বিশ্বাস করেছি যে এটা সম্ভব, কারণ আমাদের মধ্যে এই ধরনের বন্ধুত্ব এখনও টিকে আছে। তো সব কিছু মিলে আমার এই বন্ধুটির জন্য আমার অনেক শুভকামনা। বন্ধু ছাড়া আসলে সামনের দিকে এগোনো যায় না। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক সময় আমরা শুধুমাত্র আয়োজনের জন্যই আয়োজন করি না, অনুষ্ঠানের জন্যই অনুষ্ঠান করি না, এর বাইরেও ব্যাপক কোনো অর্থ কিংবা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য এটাই, যদি অনুষ্ঠানটা মনোযোগ দিয়ে আপনি দেখে থাকেন তাহলে নিজে নিশ্চয়ই বুঝবেন বন্ধু কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব মানে সততা, নির্ভরতা, স্বচ্ছতা, স্বস্তি। আর সেই বন্ধুত্বের রেশ ধরেই আজকের মতো বিদায় নিতে চাই। আগামী সপ্তাহে আবারও এমনি করে নতুন কোনো প্রিয় মানুষের সাথে তার বন্ধুত্বের গল্পগুলো আপনাদেরকে শোনাবো। সেই সততা, সেই বন্ধুত্বের হাত ধরে বেঁচে থাকুন, যেন আপনার কোনো বন্ধুত্বের প্রতিকৃতির কথা মনে উঠলেই আপনার মুখটা ভেসে ওঠে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। কোথায় জানি না মনে